वही मैं भी वही ढूंढ रहा বলছি তোমরা কোন জায়গাটা দাঁড়িয়ে আছো? এই দেখেন একটু সাথে করে কাজ বলে চলো ওখানে লেখা আছে हम तो एग्जिट होगा ना वहां आगे स्पीकर के साथ এবার আপনাদের রাজধানী এক্সপ্রেসের থার্ড এসি কামরাটা দেখি। টমেটো কেচাপ আর এটা ঝুড়ি ভাজা। গাজিয়াবাদ স্টেশন পার করলো, তার ফুচকা যারা খাবেন দিল্লি থেকে পানিপুরি তাদেরকে ফেলে দিতে ইচ্ছা করে। প্রথম এই মেশিনের ভেতরে কি আছে সেটা জানা গেল। বাস এখন এসে পৌঁছায়। 600 টাকা রুম ভাড়া নিয়েছি, সবাই মূত্র বিসর্জন করেছে। এটা ব্যাক সাইডের, এটা আমাদের হোটেল থেকে ওই ধরুন 100 থেকে 200 মিটার দূরত্ব। তো এই আমাদের লাগেজ মোটামুটি রেডি হয়ে গেছে, এই একটা আর ওই নিচে একটা রেডি হচ্ছে। তো ফাইনাল গন্তব্যস্থল হলো মানালি, কিন্তু আমরা এখন প্রথমে দিল্লি যাব তাজমহল দেখতে এবং সেখান থেকে মানালির উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু আমার বাড়ি গড়িয়াতে, তাই আমাদের দূরপাল্লার ট্রেন ধরার জন্য হয় হাওড়া নতুবা শিয়ালদা যেতে হয়। আমরা এবার শিয়ালদা টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট বুক করেছি। আমাদের ট্রেনটা আর পাশে আর একটা ট্রেন একই সাথে শিয়ালদাতে ঢুকছে। 4:50-এর 12313 রাজধানী মহাশয় হয়তো আমাদেরই অপেক্ষায় অপেক্ষারত। চলুন এবার আপনাদের রাজধানী এক্সপ্রেসের থার্ড এসি কামরাটা দেখিয়ে দিই। আসলে আমার নিজেরও এটা ফার্স্ট টাইম থার্ড এসি, তাই একটু কৌতূহল তো আছে। স্লিপার ক্লাসে যেমন কোনো বাধা ছাড়াই এক কোচ থেকে অন্য কোচে যাওয়া যায়, এখানে এয়ার কন্ডিশন থাকার কারণে একটু ভিন্ন। থার্ড এসি অর্থাৎ 3A স্লিপার ক্লাসের থেকে ভিন্ন কিছুই নয়, শুধুমাত্র সেখানে এসি থাকে না আর এখানে এসি আছে, এই কারণেই এটাকে 3A বলা হয়। আর এই হলো আমাদের বেড। এখানে আমাদের সিট নাম্বার হলো 10 আর 13, একটা একদম উপরে আর একটা মাঝে। তবে নিচে সিট পাওয়ার একটা আশা অবশ্যই ছিল। আর ওই যে উপরে দেখা যাচ্ছে কাগজে মোড়া বেডশিট আর কম্বল রাখা রয়েছে সবার জন্য। হাতে আমাদের প্রচুর টাইম রয়েছে, তাই চলুন স্টেশনে নামা যাক কিছু ফটোশ্যুট করার জন্য। আর এখানে এই যে জলের বোতলগুলো রাখা রয়েছে, যেটা যাত্রীদেরকে দেওয়া হবে। একে একে সকলে এসে পৌঁছাচ্ছে স্টেশনে নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। স্টেশনে বেশি ভিড় না থাকার কারণে ট্রেনের গেটটা কিছুক্ষণের জন্য ফাঁকা পেলাম, তাই আর সেই অবসর মিস না করে আমরা চললাম কিছু ফটো তুলে নেওয়ার জন্য। ফটো তো প্রচুর তুলেছি, এই সবে শুরু। আগ্রাতে গিয়ে তুলবো, তাজমহলে গিয়ে তুলবো এবং মানালিতে গিয়ে অবশ্যই তুলবো। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো আর একটু কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এক্সপ্লোর উইথ রাজ। শিয়ালদা থেকে শুধুমাত্র রাজধানী বলে নয়, কোনো ট্রেনই লেট করে না, একদম রাইট টাইমে ছাড়ে। আর 5 মিনিটের মধ্যেই আমাদের বিকালের নাস্তা চলে এলো। এই একটা প্যাটিস্ট আছে, একটা টি ব্যাগ আছে, একটা খাস্তা কচুরি আছে, আর এটা হলো টমেটো কেচাপ, আর এটা ঝুড়ি ভাজা ছিল, আর একটা সোনপাপড়ি। রাজধানীর ওয়াশরুম কেমন হয়ে থাকে সেই কৌতূহলটা অবশ্যই মনের মধ্যে ছিল, তাই নাস্তা করে চলে এলাম ওয়াশরুমে। যেটা সবার প্রথমে চোখে পড়বে সেটা হলো এত বড় একটা আয়না। এখানে পাওয়ার প্লাগ পয়েন্টও রাখা রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, কিন্তু জানি না ওটা থেকে হ্যান্ড ওয়াশ বেরোচ্ছিল না। যাই হোক, এদিকে একটা জানলা রয়েছে ছোটো মতো, যেটা সব ট্রেনে থাকে। ওপরে একটা পাখা রয়েছে যেটা গরম লাগলে ব্যবহার করতে পারো, হ্যান্ডগান আর ইন্ডিয়ান কমোড, আর একটা ছোট্ট বেসিন যেটা থেকে জল পড়ছিল। জল পড়ছে কথাটা মেনশন করলাম কারণ হলো অনেক ট্রেনই এখনও রয়েছে যেগুলোর মধ্যে জলটা অ্যাভেলেবেল থাকে না। এখানে ফ্ল্যাশের ব্যবস্থা করা রয়েছে। এই যে সবুজ মতো গোল রাউন্ড করা রয়েছে, এইটা হচ্ছে অরিজিনাল ফ্ল্যাশ, আর এইটা হলো এমার্জেন্সি ফ্ল্যাশ। যদি ওটা কোনো কারণে কাজ না করে ওটা ব্যবহার করতে পারো। এই হলো রাজধানী এক্সপ্রেসের ওয়াশরুমের একটি ওভারভিউ। এখানে ওয়েস্টার্ন কোমোডও রয়েছে অ্যাভেলেবেল ইন্ডিয়ান কোমোডের পাশাপাশি। সেখানেও সেম সিস্টেম, একটা ফ্ল্যাশ আর একটা এমার্জেন্সি ফ্ল্যাশ। তো একটা ট্রেনের কোচের মিডিলে যে দুদিকে দুটো ওয়াশরুম থাকে, সেই দুদিকে দুটো ওয়াশরুমের মধ্যে একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন, যাতে কোনো রকম মানুষেরই কোনো রকম সমস্যা না হয়ে থাকে সেটা খেয়াল রাখা হয়েছে রাজধানী এক্সপ্রেসের তরফ থেকে। এবার আসি শোয়ার জন্য রাজধানী এক্সপ্রেসে কী কী প্রোভাইড করা হয়। তো এরকম কম্বল থাকে, এই যে কালো রঙের দেখতে পাচ্ছ, এরকম কম্বলই এর ভেতরে একটা রয়েছে। আর রয়েছে একটা চাদর, একটা বেডশিট আর একটা হ্যান্ড তাওয়াল। তো সমস্ত কিছু কাছাকাছি করার পরেই এখানে আসে, সেটাই ওপরে পুরো একদম ডেসক্রিপশন লেখা রয়েছে এই কাগজের ওপরে। একটা হ্যান্ড তাওয়ালও প্রোভাইড করা হয়েছে। তো রাজধানী এক্সপ্রেসের এই ওপরের সিটে যারা বসবেন তাদের খুবই অসুবিধা হবে, কারণ আমি ব্যাপারটা জানতাম না। ওপরের স্পেসটা খুবই ছোট, তো ঠিক করে বসে কোনো কাজ করা যায় না, মাথা নিচু করে রাখতে হয়। তো সেই কারণে ডিনারের ভিডিওটা আমি করতে পারিনি। সত্যি কথা বলতে ইচ্ছে করেনি আর ভিডিওটা করার, এত মাথা নিচু করে মানে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিল আমার। যারা জীবনে একবার হলেও রাতে ট্রেনে সফর করেছেন তাদের এই অসুবিধার সামনাসামনি অবশ্যই হতে হয়েছে প্রতিটা রাতে। এই যে দেখতে পাচ্ছেন এত জোরে নাক ডাকছে। 8 জন যদি আপনার কোচের মধ্যে থাকে, তো ওই 8 জনের মধ্যে অন্তত পক্ষে 2 জন নাক ডাকার সঙ্গী আপনি পেয়েই যাবেন প্রতিটা কোচে। তো এটা খুবই প্রবলেমেটিক রাত্রে ঘুমানোর জন্য। কানে হেডফোন দিয়ে গান চালিয়ে রাতটা যেন তেন প্রকারে কাটিয়ে সকালে যখন বাইরে চোখ মেললাম, তখন চোখে ধরা পড়লো দূরের নীল আকাশ আর এই সবুজে ঘেরা ক্ষেত। কতক্ষণ আর নিজেকে আটকে রাখবো এই ট্রেনের ছোট্ট কোচ কামরাটায়, তাই চোখ মেলে দিলাম আবার বাইরে।
আরেকটা ছোট্ট ইনফরমেশন এখানে দিয়ে রাখি, এই যে NR লেখা রয়েছে এই ট্রেনগুলোতে, মানে নর্থার্ন রেলওয়ে। আমাদের এখানে এদিকটায় যেমন ER লেখা থাকে ইস্টার্ন রেলওয়ে, ঠিক সেরকম এদিকে NR লেখা থাকে লোকাল ট্রেনের গায়ে। থার্ড এসির একটা কোয়েশ্চেন আমার আগে থেকেই ছিল, স্লিপার ক্লাসের মতো এখানেও কি দরজার বাইরে চোখ মেলা যায়? হ্যাঁ, এই যে দেখছো এরকমভাবে দরজা খুলে তোমরা যখন ইচ্ছা বাইরে দেখতে পারো অথবা ভিডিও করতে পারো। এইমাত্র গাজিয়াবাদ স্টেশন পার করলো আমাদের রাজধানী এক্সপ্রেস 12313। আর সঠিক টাইমে তো বলবো না, কারণ প্রায় 20 মিনিট মতো এখনও লেটে চলছে। রাতে দেখাচ্ছিল 40 মিনিট 30 মিনিট মতো লেট, তবে কুয়াশা কেটে যাওয়ার পরে সেটা রিকভার করেছে। সকালের পরে রিকভার করে এখনও পর্যন্ত ওই মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত লেটে ওদের রাজধানী 12313 চলছে। বেলা তখন 10:50, ঢোকার টাইম 10:30। ওই 20 মিনিট লেটে রাজধানী এসে পৌঁছালো নিউ দিল্লি স্টেশনে। জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে নিয়ে, লাগেজ ঠিকঠাক দেখে নিয়ে অবশেষে আমরা পা রাখলাম নিউ দিল্লির মাটিতে। তবে কাজ এখনো শেষ হয়নি। এবারে শুরু হলো আমাদের আরও দুজন সহযাত্রীকে খোঁজার প্রচেষ্টা। বলছি তোমরা কোন জায়গাটা দাঁড়িয়ে আছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও আসছি। আর এই যে দেখছে লাল ইউনিফর্ম পরা মানুষগুলো, সবার প্রথম দেখেছিলাম অমিতাভ বচ্চনের কুলি সিনেমাতে। আমরা তো মেট্রো করে যাবো। ঠিক আছে, বুঝতে পারছি। যখন লাগেজগুলো বয়ে বয়ে এক পা করে সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন ওই মানুষটার কথা খুব মনে পড়ছিল। দাদা, এসকেলেটার আছে এইদিকে। আসলে আমাদের এই দুজন বন্ধুকে খোঁজার জন্য এসকেলেটার পার করে আমরা এদিকটায় চলে এসেছিলাম। আবার হেঁটে ওদিকে যাব, তার থেকে বয়েই নিয়ে উঠে পড়লাম। প্রথমবারের জন্য নিউ দিল্লি স্টেশন, কোন দিকে কি কিছুই বুঝতে পারছি না। মেট্রোর জন্য কোথা দিয়ে যেতাম? মেট্রোকে নিয়ে পুলিশ কর্মীদের সহায়তা নিয়ে দিল্লিতে বসে থাকা আমার বন্ধুর ফোন কলের সহায়তা নিয়ে অবশেষে আমরা মেট্রোর দিকে যাওয়ার রাস্তাটা খুঁজে পেলাম। বাইরে দেখছেন কত সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর অটো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আসলে আমরা এই কোনোটাই নেব না, কারণ আমরা যাব মেট্রোর দিকে। পশ্চিমবঙ্গ থেকে এত দূরে এসে যদি একদিনের জন্য সিনিয়র সিটিজেনের রাস্তাটা ব্যবহার করি, তাহলে হয়তো কেউই রাগারাগি করবে না। ভাগ্য ভালো এখানে সিঁড়ি নেই। অবশ্যই এটা সিনিয়র সিটিজেন লাইন, তাই হয়তো সিঁড়ির ব্যবস্থা রাখা হয়নি। লাগেজগুলো এরকম চাকা দিয়ে করাতে আমরা অবশেষে লিফটের দিকে এসে পৌঁছালাম। এসে দেখি ও মা, আমরা একা না, অনেকেই সিনিয়র সিটিজেনের পথটা দুরুপয়োগ করছে। লিফটের দরজাটা ছোট হলেও ভেতরের জায়গাটা বেশ লম্বা এবং অনেকটা বড়, কারণ প্রায়ই এখানে ট্যুরিস্টদেরই জন্য এটা ব্যবস্থাটা করা। সেই কারণে সবারই হাতে লাগেজ ব্যাগপত্র থাকেই, সেই কারণে এরকমটা বানানো হয়েছে। গানের তালে তালে মেম সাহেব বেশ নাচ শুরু করে দিয়েছে। कश्मीरी गेट के लिए इस तरफ से जाना होगा। आप उधर से जाओ, लेडीज साइड। बाबा इधर से। ভদ্রলোকের লাগেজের হ্যান্ড গ্রিপটা বন্ধই হচ্ছিল না। অবশেষে সেইভাবেই ঢুকিয়ে দিল মেশিনের ভেতরে। আর আমি, আমার ক্যামেরাটা ব্যাগের মধ্যে তখনও লাগানো ছিল, আর ক্যামেরাটা ছিল অন, এটা আমার খেয়ালও ছিল না। ওই শুদ্ধই মেশিনের ভেতর ঢুকিয়ে দিলাম। জীবনের প্রথম এই মেশিনের ভেতরে কি আছে সেটা জানা গেল। এরকম জাস্ট হালকা হালকা লাইট পার হয়, বিন্দু বিন্দু টাইপের। হ্যাঁ, দেখি তোমরা না কাজ করো না, মেট্রোতে উঠে যাও না তো, তোমরা তো আগ্রা তো যাবে না তো, বাস স্ট্যান্ডে যাবে তো, কে জানে কোথায় রয়েছে, তো জিজ্ঞেস করে করে আসছি মেট্রো স্টেশনে। ওই কাশ্মীরি গেট, হ্যাঁ, সোজা বেরিয়ে লিফটে করে এসেছি, এসে ওই মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটছি। টিকিট ভাড়া নিল নিউ দিল্লি থেকে কাশ্মীরি গেট পর্যন্ত 20 টাকা করে, আমাদের দুজনের 40। আর এই যে কিউআর কোড দেখছো, এই কিউআর কোড স্ক্যান করেও টিকিট কাটা যেতে পারে। শ্যামপুর বদলি বলছিলি না তুই, কি একটা 2 থেকে 3 মিনিট ওয়েট করার পরেই ট্রেন এসে পৌঁছালো নিউ দিল্লি স্টেশনে। দেখার ইচ্ছে আছে কলকাতা মেট্রো থেকে কতটা ভিন্ন। সেই একই রকমভাবে দরজা খোলে যেরকমভাবে নিউ মেট্রোগুলো আমাদের এখানে চালু হয়েছে। আর ভেতরটা অনেকটা স্পেস, দরজাটা অনেকটা বড়। নিজেদের মতো জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়লাম ট্রেনের ভিতরে। দিল্লি পুলিশ দুজন বসে থাকতে দেখতে পেলাম, আর এই পাশে দুজন এমনভাবে আমাদেরকে তাকিয়ে রয়েছে, মনে যেন পুলিশগুলো ওদেরকেই ধরে নিয়ে যাচ্ছে। প্রায় 20 থেকে 25 মিনিট মেট্রো জার্নি করার পরে আমরা এসে নামলাম কাশ্মীরি গেট মেট্রো স্টেশন। একেবারে নতুন জায়গা হওয়ার কারণে জিজ্ঞেস না করে পা বাড়ালে সবসময় ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম। শেষমেশ জিজ্ঞেস করে সঠিক স্কেলেটারটা আমরা ধরলাম। वही मैं भी वही ढूंढ रहा हूँ।
ISBT है। गेट नंबर 7 से निकल के ही आएगा ISBT। वही हम लोग भी नए हैं, हम लोग ढूंढ रहे हैं। শুধু আমরাই না, আমাদের মতো অনেকেই খুঁজে বেড়াচ্ছিল সঠিক গেট নাম্বার। उधर लिखा है 7, वहाँ से एग्जिट होगा ना, वहाँ ISBT निकल जाएगा। यहाँ से अच्छा, हाँ मैप लोकेशन भी दिया हुआ है इस तरह। শেষমেশ এই অজানা যাত্রী খুঁজে বের করলো গেট নাম্বার 7। এইভাবে টিকিটটা মেট্রো স্টেশনে স্ক্যান করে আমরা বেরিয়ে পড়লাম, ঠিক যেভাবে কলকাতা মেট্রো স্টেশনের ব্যবস্থাপনা। प्रॉब्लम হচ্ছে না। ব্রাইটনেসের প্রবলেম হচ্ছে স্ক্যান। আমাদের টিকিটটা ছিল হার্ড কপি, তাই স্ক্যানের প্রবলেম হয়নি। ওনার হয়তো মোবাইলের সফট কপি ছিল। নিয়ে যাবেন একটু সাথে করে কাজ করলে, চলো হেল্প করলো না, হেল্প করলো ঠিক আছে, কিন্তু ওনার ফোনে যদি প্রবলেম হয় কি করবে সেখানে স্ক্যানারে? ওটা ট্রেনের টিকিট না, চলো একটা কেটে এনে দিয়ে দিলাম, বেরিয়ে আসো। बस कत नंबर प्लेटफॉर्म तक जानो? बुके हाँ हाँ बुक। कौन सी निको नियोगो। और नियोगो बस स्टैंड का कहाँ है? नियोगो बस का स्टैंड। अच्छा नियोगो बस का स्टैंड किधर है? তো দাঁড়িয়ে আছে, ওই তো ওইবার আসেনি তাহলে, এখন এটা বেরোচ্ছে সবে, মানে তো একটার সময় সব তারা একটা ফোন নাম্বার দিয়েছে, ফোন করি। इमरान खान। हाँ भैया वो नियो बस स्टैंड में पहुँच गए, अगर नियोगो বাস এখন এসে পৌঁছায়নি। এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে, লিঙ্কের মধ্যে দেখাচ্ছে বাসটা এখানে রয়েছে এখন। তো একদম রাইট টাইমে আমাদের বাস এসে দাঁড়ালো পূর্ব নির্ধারিত প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে কটার সময় আসবে, কোন প্ল্যাটফর্মে আসবে, এমনকি বাসের কন্ট্রাক্টরের মোবাইল নাম্বারও মেলে, SMS-এ এবং নিউগোর যে পার্সোনাল অ্যাপ আছে সেখানেও তোমরা দেখতে পাবে। বাস স্ট্যান্ড আমাদের এখানকার এসপ্লানেড বলো বা করুণাময়ী অথবা হাওড়া, এদের সবার থেকে সুন্দর পরিপাটি করে গোছানো। কাশ্মীরি গেট থেকে আগ্রা 210 কিলোমিটার অতিক্রম করবে এই ইলেকট্রিক বাস। তাই মাঝে ধাবাতে এসে দাঁড়ালেও এই লাগেজ থেকে খাবার বের করাটা কঠিন হবে। তাই এই 210 কিলোমিটার পার করার সঙ্গী তো চাই আপনার ভুরি ভোজনের যে খেয়াল রাখবে। লাগেজের জন্য দূরপাল্লার বাসগুলিতে এরকম কম্পার্টমেন্ট থাকে, তোমরা অনেকেই দেখেছো। সিট নাম্বার অনুযায়ী ট্রলিতে ট্যাগ লাগিয়ে দেওয়া হলো, যেমনটা ফ্লাইটে থাকে। সম্পূর্ণ ইলেকট্রিক বাস, ফুল AC, সিটগুলো কমফোর্টেবল। তো ভাড়া নিয়েছিল, আমি এই পাশে স্ক্রিনশট লাগিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। সিট এখানে পুশ ব্যাক আছে। আর এদের অ্যাপে বুকিংয়ের সময় লক্ষ্য করেছিলাম প্রত্যেকটা সিটে বুকিং পিছু এরা নাকি একটা করে গাছ লাগায় এনভায়রনমেন্টকে খেয়াল রাখার জন্য। অ্যাকচুয়ালি ইলেকট্রিক বাস তো। ধীরে ধীরে ISBT কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড ছাড়িয়ে আমাদের বাস চলল আগ্রার উদ্দেশ্যে। এবার লম্বা হাইওয়ে, পুরোপুরি 210 কিলোমিটার লম্বা একটা জার্নি। মাঝে পড়বে মথুরা, বৃন্দাবন। এই যে এই জাংশনটা দেখছো, এই জাংশনটা ধরে বাদিক থেকে গেলেই মথুরা যাওয়া যায়। এই মথুরার পরে আমাদের বাস ধাবাতে দাঁড়ানোর কথা রয়েছে, দেখি কি হয়। আমাদের গাড়ি এখানে এসে দাঁড়ালো এই ধাবাটার সামনে, পেছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মথুরা ক্রস করে টোল প্লাজা দিয়ে এখানে এসে ধাবাটার সামনে এসে দাঁড়ালো। প্রত্যেকটা বাসেরই নির্দিষ্ট ধাবা বুক করা থাকে, তো এখানে খাবার একটু কস্টলি হয়। আমরা এই ধাবা থেকে সিঙ্গারা কিনেছিলাম, তো পার পিস নিয়েছিল ওই সাজিয়ে গুছিয়ে 40 টাকা করে পিস। আর এবার শুধু ওয়েট করা। যমুনা এক্সপ্রেস হাইওয়ে ধরে প্রায় 150 কিলোমিটারের একটা হাইওয়ে পার করবে এই ইলেকট্রিক বাস। খাটু শ্যামজির মন্দির আগ্রায় ঢোকার একটু আগে। তো অবশেষে 210 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা 5:30টার সময় এসে নামলাম আগ্রা ফোর্টের সামনে। এটা আমাদের হোটেল। তো এক রাতের জন্যই এখানে একটা হোটেল নিয়েছিলাম, যেহেতু পরের দিন সকালবেলা আমরা তাজমহলের উদ্দেশ্যে বেরাবো। মাত্র 600 টাকা রুম ভাড়া নিয়েছিল এক রাতের জন্য এই হোটেলটায়, প্রভাত হোটেল। হোটেলের মালিক নিজেও একজন বাঙালি। তো আগ্রার মতো জায়গায় 600 টাকায় যে একটা হোটেল পাবো এত সুন্দর, সেটা আশা করিনি। হ্যাঁ, রুমের ভেতরটা আমাদের পছন্দ হয়নি, জায়গায় জায়গায় একটু রং ফং চটে ছিল। তো যাই হোক, এক রাতে থাকার জন্য একটা হাই এন্ডের হোটেল নিয়ে কোনো লাভ নেই। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই ছিল, একটা ইন্ডিয়ান কোমোড আর এদিকে একটা বেসিন আর একটা আয়নাও ছিল।
তবে হোটেলের খাবার দাবার খুবই ভালো ছিল। আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে নাকি আগ্রা ফোর্ট। তো আগ্রা ফোর্টের বাইরেটা দেখার জন্য আমরা একটু পায়ে হেঁটে দিল্লি ঘুরতে বেরিয়েছিলাম। আশেপাশে লোকাল মার্কেট দেখলাম। এই যে দেখতে পাচ্ছি অটোগুলো, এই অটোগুলো ইলেকট্রিক। এখানে একটা হনুমানজির মন্দির আছে, অনেক হনুমান ছিল এর মন্দিরটাকে ঘিরে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে হনুমান মন্দির থাকে আশেপাশে হনুমান থাকবে, আপনি দেখতে পাবেনই। খেয়েছিলাম দিল্লির পানিপুরি, আর কি বলবো, কলকাতার পানিপুরি, কলকাতার ফুচকা যারা খাবেন, দিল্লিতে গিয়ে পানিপুরি তাদেরকে ফেলে দিতে ইচ্ছা করবে। ট্যালট্যালে জল, সবুজ আর বিচ্ছিরি খেতে, এক কথায়। দিল্লি মার্কেট। এই যে হলো আগ্রা ফোর্টের পেছন দিকটা, এইদিকে গেটটা নেই। এই হলো আগ্রা ফোর্টের বাইরেটা, আর এই হলো তার পাশের ফুটপাথ। ফুটপাথের ওপরে সমস্ত বাস ড্রাইভার সবাই মূত্র বিসর্জন করে চলে। এটা ব্যাক সাইডের, এটা আমাদের হোটেল থেকে ওই ধরুন 100 থেকে 200 মিটার দূরত্বে। বিভৎস ভিড়। তো কালকে সকালে আমরা তাজমহলের উদ্দেশ্যে যাব, তো আগ্রা ফোর্ট দেখার ইচ্ছা আছে।